গুড আফটারনুন চিলড্রেন। আমরা আজকে পড়ব একটা নতুন কবিতা। তোমরা এতদিন পর্যন্ত অর্থাৎ লাস্ট উইকে আমি তোমাদের পড়িয়েছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটা গল্প। সেই গল্পটি ছিল শ্রমের মূল্য। আমরা যে গল্পটা পড়েছিলাম সেই গল্পটার বিষয়বস্তু ছিল পরিশ্রমের মাধ্যমে কিভাবে জীবনে সব কিছু পাওয়া যায় এবং পরিশ্রমের মাধ্যমে কিভাবে জীবনে সাফল্য লাভ করা যায়। তা ওই গল্পটাতে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার এবং ব্যাক এক্সারসাইজ সবটাই কিন্তু করিয়ে দিয়েছি। আর যদি কোনো কিছু অসুবিধা থাকে তোমরা আমাকে বলতে পারো। আর আজকে আমরা একটা নতুন কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে বঙ্গভূমির প্রতি। কবিতার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। তাহলে চলো আজকে আমরা আমাদের বাংলা সাহিত্যের ক্লাস শুরু করব একটা কবিতা দিয়ে। কবিতার রচয়িতা যেহেতু অর্থাৎ কবি যেহেতু মাইকেল মধুসূদন দত্ত, সুতরাং আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে প্রথমে কিছু জানব, তারপর আমরা কবিতাটির মূল পর্বে চলে যাব। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের কবিতা জন্মভূমির প্রতি। কবির নাম মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন রবীন্দ্রপূর্ব বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি এবং নাট্যকার। রবীন্দ্রপূর্ব এই কথাটার অর্থ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আগে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর যবে থেকে তার রচনা শৈলী শুরু করেছিলেন তার ঠিক আগে ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশে যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম ছিলেন জাহ্নবী দেবী। আধুনিক যুগে বাংলা সাহিত্যের আসরে বহুমুখী প্রতিভা নিয়ে আবির্ভূত হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কাব্য সাহিত্যের তিনি এক নবযুগের প্রবর্তক। তিনি সাহিত্যের আসরে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু কবি হিসেবে নন। তিনি প্রথম যা লিখেছিলেন সেটি হচ্ছে নাটক, অর্থাৎ তিনি নাট্যকার হিসেবে বাংলা সাহিত্যের আসরে অবতীর্ণ হয়েছিলেন। কাব্য রচনায় মনোনিবেশ করেছিলেন তার কিছু পরে। তবে আমার মনে হয় মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা যখন এতটা জেনেই গেছি, তার জীবনের একটা ছোট্ট ঘটনা আমাদের জানা দরকার। মাইকেল মধুসূদন দত্তের পিতা অত্যন্ত ধনী ছিলেন, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত ধনী পরিবারের সন্তান ছিলেন। মাইকেল মধুসূদন দত্তের ছোটবেলা থেকেই তার সাহিত্যের প্রতি অসম্ভব একটা আকর্ষণ ছিল, বিশেষত ইংরেজি সাহিত্য। মাইকেল মধুসূদন দত্ত স্বপ্ন দেখতেন বড় হয়ে তিনি ইংরেজি সাহিত্যের একজন বিশিষ্ট নামকরা কবি হবেন। সেই মতোই তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন ইংরেজি সাহিত্য পাঠ করতেন এবং বলা যেতে পারে বাংলা ভাষা বা বাংলা সাহিত্যের প্রতি তার তখন একদম ভালো লাগাটা ছিল না। সবসময় তার মনে হতো ইংরেজি সাহিত্যই বোধহয় শ্রেষ্ঠ। তিনি বড় হয়ে তার উচ্চ শিক্ষার্থে বিদেশ গেলেন এবং ইউরোপে গিয়ে তিনি তার শিক্ষার সাথে সাথে তার কাব্য রচনাও শুরু করলেন, অর্থাৎ তিনি কবিতা লিখতে শুরু করলেন। উচ্চবিত্ত পরিবারের সন্তান, পয়সার অভাব ছিল না। ইউরোপে গিয়ে তিনি থাকতেন এবং বিভিন্ন জায়গায় থাকতেন এবং তিনি সাহিত্য রচনা শুরু করলেন।
সেই সময় আমরা জানি আমাদের দেশ ছিল ব্রিটিশদের অধীন। ব্রিটিশ সাম্রাজ্যের লোকেরা অর্থাৎ ব্রিটিশরা, ইউরোপিয়ানরা একজন পরাধীন দেশের, পরাধীন ভারতের একজন বাঙালি ছেলের সাহিত্যকর্ম, বিশেষ করে ইংরেজি সাহিত্যে লেখা সাহিত্যকর্মটা তারা ভালোভাবে নেননি। একের পর এক ইংরেজি সাহিত্য রচনা করার পরেও ইংরেজি সাহিত্য হিসেবে, সাহিত্যিক হিসেবে বা ইংরেজি কবি হিসেবে মাইকেল মধুসূদন দত্ত কোনো রকম কোনো কিছুই কোনো শিরোপা তিনি পাননি। বলা বাহুল্য, তিনি কবি কিংবা লেখক অর্থাৎ সাহিত্য আসরে অবতীর্ণ হওয়া সত্ত্বেও তাকে নিয়ে সবাই কটাক্ষ করত, যেহেতু তিনি একজন ইন্ডিয়ান ছিলেন। একটা সময় অত্যন্ত দুঃখ পেয়ে বিফল মনোরথ হয়ে তিনি বাংলায় ফিরে আসলেন। তিনি বাংলায় যখন ফিরে আসলেন তখন বাংলা সাহিত্যের খুব মন্দা যুগ চলছিল, কারণ সবেমাত্র বাংলা সাহিত্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় সংস্কৃত ভাষা থেকে বেরিয়ে, অর্থাৎ সংস্কৃত খোলস ছেড়ে সবেমাত্র বাংলা সাহিত্য ডানা মেলতে শুরু করছে। ঠিক সেই সময় বিদ্যাসাগর মহাশয় কিছু অনুবাদ সাহিত্য রচনা করেছিলেন বাংলা সংস্কৃত থেকে বাংলা, কিন্তু একদম পুরোপুরি নিজস্ব ভাষায় সাহিত্য বা কোনো রকম গল্প কবিতা সেভাবে কিন্তু লেখা হচ্ছিল না। মধুসূদন দত্ত যখন এদেশে আসলেন তখন আমাদের বাংলাদেশে যে সমস্ত কবি, বিশেষ করে উনি তো প্রথমে নাট্যকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, তখন বিভিন্ন বাংলা নাটক লেখা হতো, এবং যেই নাটকগুলো লেখা হতো না সেই নাটকগুলোর মান ছিল খুব কমা। অর্থাৎ তখনকার সময়ে নাট্যকাররা ভালো নাটক লিখতেন না সেটা কিন্তু নয়, কিন্তু নাটকের যে বিষয়বস্তু, নাটকের যে কোয়ালিটি, সব কিছু মিলিয়ে ভীষণ গ্রাম্যতা দোষে দুষ্ট। অর্থাৎ এই নাটকের মধ্যে বিশেষ কিছু ছিল না, সব কিছুই ভীষণ কমন, যেন মনে হতো এই সাধারণ কিছু। সাহিত্য যে সমাজের দর্পণ সেটা কিন্তু আমরা পাই না। ঠিক সেই সময় মাইকেল মধুসূদন দত্ত বাংলার আসরে, নাটকের আসরে, বাংলার সাহিত্যের আসরে নক্ষত্রের মতো জাজ্বল্যমান হয়ে উঠলেন। অর্থাৎ বিলেত থেকে ফিরে তিনি দেখলেন বাংলা সাহিত্যের তখন খুবই দুর্দশা। তিনি শুরু করলেন নাটক লেখা। এতদিন পর্যন্ত যে বাংলা ভাষাকে তিনি গুরুত্বই দেননি, ভালোই বাসতেন না, সেই তিনি বিদেশ থেকে বিফল মনোরথ হয়ে ফিরে এসে বাংলার সাহিত্যের, বাংলার ভাষার, বিশেষ করে আমাদের ভারতীয় সভ্যতার যে প্রচুর রকম নিদর্শন, শৈল্পিক গঠন এবং ভারতীয় সভ্যতা যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ সেটা প্রমাণ করার জন্য, এবং তিনি সেটা মনে প্রাণে বিশ্বাসও করতেন, তিনি শুরু করলেন তার লেখনী। এইভাবেই তিনি ধীরে ধীরে প্রথমে নাটক লেখা শুরু করলেন। পরবর্তীকালে তিনি কাব্য রচনায় মনোনিবেশ করেন। তিনি ছিলেন প্রাচ্য এবং পাশ্চাত্য ভাবধারার সমন্বয়ের কবি। প্রাচ্য মানে এদেশ, পাশ্চাত্য মানে বিদেশ। যেহেতু তিনি বিদেশ থেকে ঘুরে এসেছেন, তার মধ্যে কিন্তু আধুনিকতার ছোঁয়াটা লেগে গেছে। তখনও পর্যন্ত আমাদের দেশ সেইভাবে আধুনিক হয়ে ওঠেনি। আমাদের দেশের শিক্ষার খুব অভাব ছিল, ম্যাক্সিমাম লোকই অশিক্ষিত ছিল, এবং বিশেষ করে আমাদের বাংলার সমাজে পায়ে পায়ে জড়িয়ে ধরত কুসংস্কার, জাতপাত, ভেদাভেদ, উচ্চ নিচ ভেদ, বর্ণভেদ, অস্পৃশ্যতা, তাছাড়াও বিভিন্ন রকমের সামাজিক কুসংস্কার। সুতরাং মাইকেল মধুসূদন দত্ত যেহেতু যখন বিলেত ফেরত ছিলেন, তিনি ছিলেন কুসংস্কারের ঊর্ধ্বে। অর্থাৎ তখন কিন্তু সেই সময় অষ্টাবিংশ শতকের শেষ থেকেই গোটা ইউরোপ জুড়ে শুরু হয়েছে নবজাগরণ। ইউরোপের নবজাগরণ বা রেনেসা কিন্তু 16th সেঞ্চুরিতেই হয়েছিল। 19th সেঞ্চুরিতে কাব্য, সাহিত্য, দর্শন, বিজ্ঞান সামগ্রিক ক্ষেত্রেই শুরু হলো নবজাগরণ। সেই নবজাগরণের ছোঁয়ায়
মাইকেল মধুসূদন দত্ত প্রথম এসে আমাদের বাংলা সাহিত্যকে এক পুনরুজ্জীবিত করলেন এবং শুরু করলেন তার একের পর এক লেখা। যেহেতু তিনি প্রাচ্য এবং পাশ্চাত্যর ভাবধারার সমন্বয় কবি, সেহেতু তিনি প্রথম শুরু করলেন অমৃতাক্ষর ছন্দ এবং বাংলা কাব্যের রূপটাকেই তিনি বদলে দেন। তার প্রথম 1860 খ্রিস্টাব্দে তিনি যে নাটকটি লিখেছিলেন তিলোত্তমা সম্ভব কাব্য, সেটাতে তার প্রথম এই কাব্যগ্রন্থে তিনি অমৃতাক্ষর ছন্দে লিখেছিলেন। এরপর একে একে প্রকাশিত হয় মেঘনাদ বধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য প্রভৃতি বিভিন্ন কাব্য। এরপর বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কিন্তু মাইকেল মধুসূদন দত্তই লিখেছিলেন। যদি কখনো সম্ভব হয় মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য সম্পর্কে আমি তোমাদের একদিন বলবো। আমাদের চিরাচরিত ধ্যান ধারণাকে বদলে দিয়ে তিনি লিখলেন মেঘনাদ বধ কাব্য। রামায়ণের যে ভিলেন আমরা যাকে বলি রাবণ, তিনি সেই রাবণ এবং তার পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎকেই কিন্তু প্রকৃত নায়কের শিরোপা দিয়েছিলেন এবং এইভাবেই তিনি আপাদমস্তক বাঙালি হয়ে উঠলেন এবং আপামর বাংলার জনসাধারণের মনে এক সোনার আসনে তার নাম ভালোভাবে খোদাই হয়ে গেল। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন। এই মহান কবির প্রয়াণ ঘটেছিল 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। এবার আমরা যেহেতু আজকে কবিতা পড়ব, সেহেতু কবিতা সম্পর্কে মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা সম্পর্কে আমরা একটু জানব। মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কাব্য সংকলন হচ্ছে বাংলার চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী অর্থাৎ যেই কবিতার 14টা লাইন থাকে, একে বলে চতুর্দশপদী কবিতা। একে ইংরেজিতে বলে সনেট। এই সনেট প্রথম মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন। তোমরা যখন ইংরেজি সাহিত্য পড়বে তখন ইংরেজি সাহিত্যের বেশ নামকরা কিছু কবি আমরা জানি, কিটস, শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এরা কিন্তু অনেকেই সনেট লিখেছিলেন। শুধু তাই নয়, ইংরেজি সাহিত্যে কিন্তু সনেটের একটা বিশাল বড় একটা জায়গা আছে। বাংলা সাহিত্যে কিন্তু এই সনেট বা চতুর্দশপদী কবিতা সর্বপ্রথম মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন। আজকে আমরা যে কবিতাটা পড়ব, কবিতাটার নাম হচ্ছে জন্মভূমির প্রতীক। বঙ্গভূমির প্রতীক। মাইকেল মধুসূদন দত্ত বিফল মনোরথ হয়ে বিলেত থেকে এদেশে এসেছিলেন এবং এদেশে এসে তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে মাতৃভাষা থেকে শ্রেষ্ঠ কিছুই নেই এবং আমাদের বাংলার সাহিত্যের যে সম্পদ তা কিন্তু ইংরেজি সাহিত্যের সম্পদের থেকে কিছু কম নয়। এবং ধীরে ধীরে বঙ্গভূমি এবং দেশের প্রতি তার অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসা জন্মেছিল। তারই ফল আমরা এই কবিতাটা পাই, বঙ্গভূমির প্রতি। এই কবিতায় আমরা দেখি মাইকেল মধুসূদন দত্তর বাংলার আপামর জনসাধারণের মনে তার নিজের আসন পাকাপাকি করার এক অদম্য ইচ্ছা। পৃথিবীতে সাহিত্যিক এবং কলাকুশলী যারা ধরো গুড ডান্সার, গুড সিঙ্গার বা ভালো লেখেন সাহিত্যিক, ভালো চিত্রকার, যারাই থাক না কেন, তারা কিন্তু প্রত্যেকেই তখনই ভালো যখন অন্যরা তাকে ভালো বলে। আজকে একজন ভালো গান গায়, তার গানটা কিন্তু আমাদের ভালো লাগে বলেই তার গানটা ভালো। সুতরাং মাইকেল মধুসূদন দত্ত বাংলার বঙ্গভূমির প্রতি এই কবিতায় সে এই আক্ষেপটুকুই রেখেছিলেন যাতে তাকে বঙ্গভূমি মনে রাখে, বঙ্গভূমি বা বাংলার আপামর জনসাধারণ। কবিতাটা আমরা পড়ব এবং এটা ভীষণই সত্যি। মাইকেল মধুসূদন দত্ত যতদিন বাঙালি জাতি বেঁচে থাকবে, যতদিন বাংলা থাকবে,
যতদিন বাংলা সাহিত্য থাকবে মাইকেল মধুসূদন দত্তের কিন্তু কোনো বিকল্প হবে না। তাহলে চলো আমরা কবিতাটা একটু পড়ে নিই। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকো নদে। কবিতার লাইনগুলো আমাদের ঠিক অন্তত তোমাদের কীরকম একটা লাগছে, যে যেরকম আমরা কবিতা পড়ে ঠরে এসেছি সেরকম বোধহয় ঠিক নয়। আসলে মাইকেল মধুসূদন দত্তের কাব্যের বা কবিতার স্টাইলটাই একটু অন্যরকম, সেই জন্য এবং তার যে লেখার শৈলী বা আঙ্গিক সেটা কিন্তু খুব সাধারণ প্রাঞ্জল ভাষা নয়, একটু সময় লাগবে বুঝতে। বাট একবার যদি পড়ে ভালো লাগে, এ ভালো লাগা কিন্তু তাৎক্ষণিক নয়, সমগ্র মানসিকভাবে অনুরণিত হবে এই কবিতা, অর্থাৎ ভীষণভাবে মনের গহনে থাকবে। আজকে আমরা এই কবিতাটি প্রথম 2 লাইন এবং তারপরে আমি তোমাদের কবিতাটি একটু রিডিং করে দেব। পরের দিন এই কবিতার একটা ছবি পাঠাবো, যাতে তোমরা ছবিটা ভালো করে, কবিতাটা ভালো করে পড়তে পারো, এবং কবিতাটা সম্পর্কে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো লাইন বাই লাইন। তাহলে চলো আজকে একটু কবিতাটা আমরা পড়ে নিই। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকো নদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমলে, মক্ষিকাও গলে নাকো করিলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহব শ্যামা জন্মদে। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসের সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শারদে। কবিতাটা আমি রিডিং করলাম, তোমরা খুব একটা বুঝলে কি না আমি জানি না, তবে যদি বই থাকে তবে অবশ্যই কবিতাটা রিডিং করবে। আমি পরের দিন তোমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন খুব ভালো করে গুছিয়ে দেব। আবার বলে দিচ্ছি, মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি, এই কবিতাটা আমরা পরের দিন পড়ব। আজকে আমরা কবি পরিচিতি এবং কবিতাটি রিডিং করলাম। আজকে এইটুকু।